স্বাগতম গল্প এফএমে। সব গল্প এক ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ধরুন আপনি একটা নির্জন ফাঁকা হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে আপনার কোনো এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছেন। চারিদিকে অন্ধকার, শুধুমাত্র গাড়ির হেডলাইটের আলোয় যতটুকু দেখা যায় ততটুকুই ঠাহর করতে পারছেন। হঠাৎ আপনি আপনার গাড়িটা থামাতে বাধ্য হলেন, কারণ আপনার গাড়ির সামনে এক মহিলা দাঁড়িয়ে আছে। তার কোলে একটি ছোট্ট বাচ্চা। সে করুণভাবে আপনার কাছে সাহায্য চাইছে। আপনি তাকে বিশ্বাস করে গাড়িতে বসালেন। কিছুক্ষণ পর আপনি গাড়ির রিয়ার ভিউ মিররে লক্ষ্য করলেন আপনার পিছনে বসে আছে একটা বীভৎস মূর্তি। সেই মুহূর্তে আপনি কি করবেন? শুনতে থাকুন গল্প এফএমের ওয়ান অ্যান্ড অনলি ক্রিয়েশন ভৌতিক গল্প সম্ভার থেকে লেখক দেবজ্যোতি ব্যানার্জি রচিত হাইওয়ে রাত। চোখ বন্ধ করুন এবং কানে হেডফোন পরে মনোযোগ সহকারে গল্পটি শুনুন। শুরু হচ্ছে আজকের গল্প, হাইওয়ের রাত। আমার মামাতো ভাই দিল্লিতে থাকে। সে আমাকে প্রায়শই ওর বাড়িতে যাবার জন্য আমন্ত্রণ জানায়। পড়াশোনা চলাকালীন আমরা একসাথেই দিল্লি ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করি। কলেজে মামাতো ভাই আর আমার ডিপার্টমেন্ট আলাদা হলেও আমাদের দুজনকার বন্ধুত্ব খুব ভালো ছিল। ভাগ্যক্রমে এখন চাকরির সুবাদে আমরা দুজনে দিল্লিতে থাকি। তবে দিল্লিতে ওর বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই। আমার মামাতো ভাই চাকরি পাবার পর বিয়ে করে নিয়েছে, তবে আমি এখনো বিয়ে করিনি। এখন পুরোপুরি সিঙ্গেল। তবে হয়তো খুব শীঘ্রই চার হাতে এক হতে পারে। মামাতো ভাইয়ের বারবার অনুরোধের জন্য আমি অফিস থেকে দিন তিনেকে ছুটি নিয়ে নিলাম। তাকে ফোনে বললাম কালই আমি ওদের বাড়িতে রওনা হচ্ছি। মামাতো ভাই কথাটা শুনে রীতিমতো বেশ আনন্দিত হলো। পরের দিন সকালে প্ল্যান মতো সব ঠিকঠাক করে জিনিসপত্র গুছিয়ে নিলাম। মনে মনে ভেবে নিলাম সন্ধেবেলাতেই রওনা হব। সেই মতো ড্রাইভারকে সব ঠিকঠাকভাবে বুঝিয়ে দিলাম। সন্ধ্যায় খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় মা যথারীতি সাবধানতা বাণী দিতে লাগলো, সাথে একটি তাবিজও দিল। আমি তো এইসব দেখে অবাক। আমি বললাম, মা, তুমি সে আগেকার দিনের মানুষই রয়ে গেলে। এখন কেউ আর এইসব তাবিজ মাদুলিতে বিশ্বাস করে না। এইসব জিনিসগুলো অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে আরো বেশি করে প্রশ্রয় দেয়। আর তুমি? মায়ের তো শটান জবাব। শোন, কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি করি। নে, তুই এটা হাতে বেঁধে নে। হ্যাঁ, আর কি করা যায়। যথারীতি মায়ের হুকুম মেনে মাদুলিটা হাতে পড়ে নিলাম। তারপর আমি আর আমার ড্রাইভার জীবন গাড়িতে উঠে পড়লাম। ঘড়িতে তখন রাত 8টা বাজে। শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। এমনিতে অমাবস্যার রাত, চারিদিক গাঢ় নিকষ কালো অন্ধকার। গাড়ির হেডলাইটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে যেন দৈত্যের মতো লাগছে। ড্রাইভারের পাশের সিটেই আমি বসেছিলাম। পুরো গাড়িটায় আমি আর জীবন ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে ওর সাথে কথা হচ্ছে। আমি গাড়ির স্পিডোমিটারটা দেখলাম, কাঁটাটা 100 থেকে 120-র মাঝখানে আটকে আছে।
গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলেছে। ঠিক এমন সময় আমার ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা বার করে দেখলাম মা ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। বলতেই মা জিজ্ঞাসা করলো, হ্যালো, আমি মা বলছি রে। হ্যাঁ রে, একা যেতে কোনো অসুবিধে হবে না তো তোর? আরে না না, কোনো অসুবিধা হচ্ছে না, তুমি চিন্তা করো না, আমি পৌঁছে তোমাকে ফোন করব। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ। এই বলে ফোনটা রেখে দিলাম। সত্যি কথা বলতে এতটা জার্নি করার পর গাড়ির মধ্যে একটু বোরিংই লাগছিল, তাই জীবনকে বললাম একটা গান চালাতে। জীবন তাই করল। আহা, গানটা আমার খুব পছন্দের। শুনতে শুনতে কখন যে চোখে ঘুম নেমে এসেছিল জানি না। হঠাৎ করেই জীবন এমনভাবে গাড়ির ব্রেকটা মারল যেন পুরো গাড়িটা উল্টে যাবার জোগাড়। আমি তো প্রায় সামনের দিকে পড়েই যাচ্ছিলাম। আমি জীবনকে ধমক দিয়ে বললাম, কি করছিস কি এটা? কি হলো? এত জোরে কখনো গাড়ি ব্রেক মারে? জীবন বলল, আমার দোষ না স্যার, ওনার দোষ। ওনার জন্যই তো সব কিছু। আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি হেডলাইটের আলোর সামনে একজন 21 থেকে 22 বছরের মেয়ে একটা বাচ্চাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। ঘড়িতে তখন রাত 12টা বাজে। মেয়েটির পরনে সাদা শাড়ি, শাড়ির আঁচল মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছে, চুলগুলো এলোমেলোভাবে হাওয়ায় উড়ছে। আমি গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলাম। তারপর সেই মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বললাম, কি ব্যাপার? আপনি এত রাতে এই শুনশান রাস্তায় একটা ছোট বাচ্চাকে কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? তখন মেয়েটা কান্না ভেজা কণ্ঠে বলল, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমি কোনো রকমে ওদের ওখান থেকে পালিয়ে এসেছি। সামনে আমার শ্বশুর বাড়ি। দয়া করে আমাকে আপনারা আপনাদের সঙ্গে নিয়ে চলুন। দেখুন, আমি দুঃখিত। আপনি দয়া করে রাস্তা থেকে সরে দাঁড়ান। আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। এই কথা বলতেই মেয়েটা হঠাৎ আমার পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওদিক থেকে জীবন বলল, আমি বলছিলাম যে আমাদের গাড়ির পেছনের সিটটা তো খালি পড়ে আছে, আমরা না হয় ওকে এই বিপদ থেকে একটু সাহায্য করি। আর সামনেই তো ওর শ্বশুরবাড়ি বলল, আমরা না হয় ওনাকে ওখানেই নামিয়ে দেব। জীবনের কথা শুনে মেয়েটাকে আমি গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটাকে কোলে করে নিয়ে গাড়ির পিছনের সিটে গিয়ে উঠে বসল। এরপর জীবন গাড়ি স্টার্ট করে দিল। জীবন গাড়ি ছেড়ে দিল। কিছুক্ষণ এইভাবে যাবার পর গাড়ির ভিতরে আমার আর জীবনের কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। একটা চাপা কটু ও বিশ্রী আষ্টে গন্ধে গাড়ির ভিতরটা যেন ম ম করছে। আমরা আর থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গে গাড়ির জানলাগুলো খুলে দিলাম। জীবন গাড়িটাকে রাস্তার ধারে দাঁড় করালো। হঠাৎ আমাদের দুজনের কানেই একটা অদ্ভুত শব্দ এলো। মনে হচ্ছে কেউ যেন কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমরা ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম। শব্দটা আসছে গাড়ির পিছনের সিট থেকে।
আমি আর জীবন একটু ভয়ে ভয়ে গাড়ির পিছনের সিটের দিকে তাকালাম। তারপর আমরা যা দেখলাম তাতে আমাদের পায়ের নিচের মাটি সরে গেল। আমরা আমাদের নিজেদের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না। আমরা যে মেয়েটাকে গাড়িতে তুলেছিলাম সেই মেয়েটা এখন একটি ভয়ানক দানবে পরিণত হয়েছে। সেই দানবটার বড় বড় হাত এবং সেই হাতে বড় বড় ধারালো নখ। চোখগুলো পুরো একেবারে টকটকে লাল, যেন কোনো আগুনের গোলা। ঠোঁট থেকে লাল রক্তের লালা ঝরছে। সারা শরীরে শ্যাওলা জাতীয় থকথকে পদার্থ লেগে রয়েছে। সে এক বীভৎস রূপ। আমি দেখলাম দানবটা সেই ছোট্ট বাচ্চাটার শরীর থেকে মাংসগুলোকে পরম তৃপ্তিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে সেটা বলে বোঝানো যাবে না। এই দৃশ্য দেখে আমরা দুজনেই প্রচণ্ড ঘামতে শুরু করলাম। আমার গলা থেকে যেন কোনো আওয়াজই বেরোলো না। হাত পা যেন অবশ হয়ে গেছে। জীবন এই সব কিছু দেখে ভয়েই অজ্ঞান হয়ে গেল। আমি যে এতক্ষণ ধরে দানবটাকে দেখছিলাম সেটা এখনো সে খেয়াল করেনি। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমার মাথা কাজ করছিল না। আমি আরেকবার দানবটার দিকে তাকালাম। এইবার দানবটার লাল চোখে আমার চোখ পড়ে যায়। সে তার বীভৎস লালা জড়ানো চেহারা নিয়ে আমার দিকে তাকায়। একটু একটু করে সে আমার দিকে এগিয়ে আসে। তখন তার ঠোঁটে এক পৈশাচিক হাসি বিরাজ করছে। যখন দানবটা আমার অনেক কাছে চলে আসে তখন আমি 2 হাত দিয়ে আমার মুখ ঢাকলাম। ঠিক তখনই মায়ের দেওয়া সেই তাবিজটা থেকে একটা তীব্র নীল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। সেই নীল আলোর প্রভাবেই সেই দানবটা আমার থেকে অনেকটা দূরে সরে গেল। তারপর যা ঘটল তা অতীব ভয়ঙ্কর। নীল আলোর প্রভাবে দানবের সারা শরীর থেকে মাংসগুলো ঝরে ঝরে পড়তে শুরু করলো। দানবটা একটি প্রচণ্ড হাড় হিম করা চিৎকার করে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি দানবটার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে চায়। আবারও দানবটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল। আমি দেখলাম দানবটার শরীরটা মাঝখান থেকে 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। সে এক ভয়ঙ্কর হাড় হিম করা দৃশ্য যা আমি কোনো দিনও ভুলব না। এরপর দানবের সারা শরীরটা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়ে ধুলোর মতো বাতাসে মিলিয়ে গেল। তারপর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরল জীবনের কণ্ঠস্বরে। জীবন বলল, স্যার স্যার উঠে পড়ুন, সকাল হয়ে গেছে যে। আমি বাইরে চারিদিকে তাকালাম। সকালের সূর্যের প্রথম কিরণ চারিদিকে আলোকিত করে তুলেছে। ঘুম থেকে উঠতেই জীবন কালকের সেই দানবটার কথা জিজ্ঞাসা করল। আমি বললাম, তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে তার ঠিক পরে আমিও অজ্ঞান হয়ে যাই। তাই কালকের ঘটনাটার ব্যাপারে আমার আর সেরকম কিছু মনে নেই। রাতের বাকি ঘটনাটা আমি আর জীবনকে বললাম না। প্রায় সকাল 7টা নাগাদ আমি মামাতো ভাইয়ের বাড়িতে পৌঁছালাম। মামাতো ভাই আমাকে দেখে জিজ্ঞেস করলো, কাল রাতে তো তোর আমার এখানে আসার কথা ছিল,
আসতে এত দেরি হলো কেন? তখন আমি আর জীবন কালকে রাত্রে আমাদের সাথে কি ঘটেছিল সেই সব কিছু খুলে বললাম। আমার মামাতো ভাই ঘটনাটা শুনে একটু গম্ভীর গলায় বলল, তোরা যে হাইওয়ে দিয়ে কাল রাত্রে আসছিলিস, সে হাইওয়েতে প্রায় বছর 3 আগে একটা 21 থেকে 22 বছরের মেয়েকে তার বাচ্চা সমেত কতগুলো লোক মিলে কুপিয়ে খুন করে তার লাশটাকে পাশে একটা নদীতে ফেলে দিয়েছিল। তখন থেকেই ওই হাইওয়েতে যেন ওই মেয়েটার আত্মা ঘুরে বেড়ায়। সেই জন্য ওই হাইওয়ে দিয়ে রাত 10টার পর কেউ যায় না। তোরা এই হাইওয়ে সম্পর্কে জানতিস না, যার জন্য তোদের সাথে ওই রকম ঘটনা ঘটেছে। আমরা মামাতো ভাইয়ের কথা শুনে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। সত্যি সেই দিনের রাতটা আমি কখনো ভুলব না। আপনারা আছেন গল্প এফএমে। সব গল্প এক ফ্রিকোয়েন্সি। হাইওয়ের রাত গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবারও খুব শীঘ্রই আসবো আমরা আরও একটি গল্প নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার।